হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসলভা। আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলটি করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি আছে? প্রথমে আমাদের আছে ফিজিক্যাল সায়েন্স। চলো, আমাদের প্রথম প্রশ্ন কি আছে? তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কি হয়? বেশি হবে, কম হবে, একই থাকবে, না বলা সম্ভব নয়। তাহলে উত্তর কি হবে? না বেশি হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো কার্বন, অক্সিজেন, ক্যালসিয়াম, আয়রন। তাহলে উত্তর কি হবে? না অক্সিজেন। তার অন্যান্য মৌলগুলোর অনুপাত আমরা দেখিনি, তোমরা একবার করে একটু পড়ে নেবে যে অক্সিজেন কত পার্সেন্ট আছে। অক্সিজেন আছে তোমাদের, দাঁড়াও আমি পেন্সিল দিয়ে দেখিয়ে দিই। তো অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন আছে 65% আছে, কার্বন আছে 18%, হাইড্রোজেন আছে 10%, নাইট্রোজেন আছে 3%, ক্যালসিয়াম আছে 1.5% এবং আয়রন কত আছে? না 0.004%। ঠিক আছে, চলো তারপরে পরের প্রশ্ন কি বলেছে? বাইকার্বনেট মূলকের সংকেত কি? বাইকার্বনেট মূলকের যন্ত্র যে এই CO2 না CO3 2 মাইনাস, না সি HCO2 আর না HCO3 মাইনাস। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? HCO3 মাইনাস। তারপরে প্রশ্ন কি বলেছে? যে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? ক্যালসিয়াম, কার্বন, কপার, অ্যালুমিনিয়াম, না অ্যালুমিনিয়াম। তাহলে উত্তর কি? আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে কার্বন। তারপরে প্রশ্ন, এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত? এটা তোমাদের অনেকবার আগে স্কুলে করিয়েছি, এটা তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা এখান থেকে দেখে বলো তো কত হবে। এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে একটা টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ কি? বইটির উপর কোনো বল কাজ করছে না, বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়ার পরস্পর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, না বইটি তলদেশ টেবিলের ও দেওয়া বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ করার জন্য, না বস্তুর উপর টেবিলটা লম্বভাবে প্রতিক্রিয়া করার জন্য। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বইটির ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমান ও পরস্পরের বিপরীতমুখী, তার জন্য। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে? এ একটি কালচে রঙের কঠিন পদার্থ, একে লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে একটি পচা গন্ধযুক্ত গ্যাস নির্গত করে। তাহলে একে শনাক্ত করো। এটা সোজা, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ফেরাস সালফাইড। যেটা এই কঠিন কালচে রঙের পদার্থটা হচ্ছে ফেরাস সালফাইড, যা H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি করছে? না পচা ডিন যুক্ত গন্ধ গ্যাস তৈরি করছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে? মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এটা তোমাদেরকে অনেকবার করানো হয়েছে, দাঁড়াও। আচ্ছা, তাহলে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ কি বলেছে? না F সমান সমান G ইন্টু m1m2/r²। এটা তোমাদের অনেকবার বলেছি। তাহলে জি হচ্ছে আমাদের এখানে, এফ হচ্ছে কি? না এফ হচ্ছে আমাদের এখানে মহাকর্ষ বল, জি হচ্ছে কি? জি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, m1 আর m2 হচ্ছে কি? না বস্তুর দুই কণার ভর, আর আর হচ্ছে এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, অথবা প্রশ্নটা কি বলেছে? দুটি বেলুনকে পরস্পর ঘষলে বেলুন দুটোতে কি জাতীয় তড়িৎ সৃষ্টি হবে? বেলুন দুটোতে স্থির তড়িৎ সৃষ্টি হবে বা ঘর্ষণ তড়িৎ সৃষ্টি হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বল পরিমাপক যন্ত্রের নাম কি? বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং ব্যালেন্স। ঠিক আছে, তারপরে প্রশ্ন, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে হাইড্রোজেন। একটা তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে হাইড্রোজেন। ফেরিক সালফেটের সংকেত লেখো। ফেরিক সালফেটের সংকেত কি? ফেরিক সালফেটের সংকেত হচ্ছে Fe2SO4 3। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে? যে শূন্যস্থান পূরণ করো। যে স্টিলের বাটি জলে ভেসে থাকে কিসের জন্য? এটা সোজা, এটা কিসের? না আর্কিমিডিসের সূত্র অনুযায়ী প্লবতার জন্য। তারপরে প্রশ্ন কি বলেছে? যে ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। অবশ্যই কি হবে? না ত্বরণ বৃদ্ধি পেলে। কি হবে? না ত্বরণ বৃদ্ধি পেলে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধি পাবে। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ড্যাশ বল সব থেকে কম, আকর্ষণ বল। এই জন্য তো ওটা গ্যাস। যদি এই জিনিসটা ঘনভাবে থাকে, তাহলে তো এটা একটা সলিড ফর্মে হয়ে যাবে। যদি ঘন করে থাকে, এগুলো ছাড়া রয়েছে বলেই কি হয়েছে? না গ্যাসীয় ফর্মে রয়েছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, যে একটি গামলায় 5 কেজি জল আছে এবং মেঝের ক্ষেত্রফল হচ্ছে 7 মিটার পার স্কোয়ার,
গামলার মেঝের জলের চাপ কত? সোজা পাস্কালের সূত্র দিয়ে হবে। চাপের সূত্র কি? আমরা জানি চাপের সূত্র হচ্ছে বল মানে যেটা ফোর্স, আর অঞ্চল মানে এরিয়া, এটা এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা জলটির ওজন, আমরা বলের ওজন কত জানি, যে 5 কেজি। আর এই যে 9.8 মিটার, এটা হচ্ছে কে টানছে না পৃথিবী টানছে নিজের দিকে, কত হচ্ছে, তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে, 49 নিউটন। আর গামলার মেঝের ক্ষেত্রফল কত হচ্ছে, 7 মিটার পার স্কয়ার। তাহলে চাপ কত হবে, তাহলে আমাদের চাপ হবে যে নিউটন, এই যে নিউটনটা বেরিয়েছে সেই নিউটন বাই তার ক্ষেত্রফল। এই যে আমরা এখানে সূত্র বলে নিয়েছি, বল বাই তার অঞ্চল অর্থাৎ ক্ষেত্রফল, দিলে কত বেরোচ্ছে না 7 পাস্কেল। ঠিক আছে, তারপরে প্রশ্ন। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, যে কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলেছে 17, ভর সংখ্যা হচ্ছে 35। তাহলে মৌলটির কেন্দ্রকের গঠন কি রূপ হবে আর মৌলটার সংকেত কি হবে? তাহলে আমাদের উত্তর কি হবে, যে প্রথমে কি করতে হবে, যে পরমাণু ক্রমাঙ্ক আমরা বলে দিয়েছে 17, ভর সংখ্যা কত বলেছে 35। তাহলে 17 আর 35 এটা কোন 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 মৌল? এটা হচ্ছে ক্লোরিন। এটা তোমরা পর্যায় সারণী বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে পড়তে পারবে। তারপরে পরমাণু ক্লোরিনের তাহলে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ কি, তার প্রোটন সংখ্যা হচ্ছে কত, প্রোটন সংখ্যা হচ্ছে 17। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে তাহলে এখন কেন্দ্রকের গঠন করতে গেলে কি করতে হবে, যে 17টা কটা আছে, 17টা কি আছে, 17টা আছে প্রোটন। ঠিক আছে, আর প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা কত, 35। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা বার করতে হবে। তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত হয়, 35 থেকে 17 বাদ দিলে হয় 18। তাহলে পরমাণু কেন্দ্রকে 17টি প্রোটন আছে আর 18টি নিউট্রন আছে। ঠিক আছে, তাহলে মৌলটির সংকেত কেমন হবে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। Cl35 আর নিচে বেসে হবে 17, নিচে হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরে হবে ভর সংখ্যা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ইক ও আস আয়ন বলতে কি বোঝো? সোজা ইক আয়ন বলতে কি বুঝি আমরা, ইক আয়ন বলতে বুঝি যেটা ধনাত্মক আয়ন যা ইলেকট্রন হারানোর কারণে ধনাত্মক হয়ে যায়। দেখো এখন সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, সর্বনিম্নের বাইরে ইলেকট্রন সংখ্যা কত আছে, 10টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন আছে। যদি একটা ইলেকট্রন মাইনাস করে দেয় তাহলে কি হবে, Na প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 10 হয়ে যাবে তখন। এর ইলেকট্রন সংখ্যা কত, 10, যে বর্জন করে ধনাত্মক মানে হচ্ছে যে প্লাস হয়ে যাচ্ছে একটা ইলেকট্রন চলে গিয়ে। এবার আর কি বলেছে, আস আয়ন হচ্ছে একটা ঋণাত্মক আয়ন, যেটার মধ্যে কি হয় না ইলেকট্রন গ্রহণ হয়ে যায়। যেমন ক্লোরিন পরমাণুতে কি হয়, ক্লোরিন পরমাণুতে যদি একটা ইলেকট্রন যুক্ত করা হয় তাহলে Cl মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি একটা উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ফিতাকে অক্সিজেন গ্যাসে প্রবেশ করানো হয় তাহলে তার রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে। তাহলে কি হবে, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের ফিতা দহন করলে কি হবে না ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এটা রাসায়নিক সমীকরণ হচ্ছে Mg প্লাস O2 হচ্ছে 2MgO, অর্থাৎ এটা ব্যালেন্সিং করার জন্য দেওয়া হচ্ছে। এখানে O2, এখানে 2 দিয়ে দিলাম। আর S আর G টা দেখতে হবে, S মানে হচ্ছে কি, S মানে হচ্ছে সলিড ফর্ম, আর G মানে হচ্ছে গ্যাস। ঠিক আছে, এই যে সলিড আর গ্যাস। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোন মৌলের পরমাণু আয়নে পরিণত হলে পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয় না কেন? কোন মৌলের পরমাণু আয়নে পরিবর্তন হলে পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয় না কেন? কারণ পরমাণু সংখ্যা কি নির্দেশ করে, পরমাণু সংখ্যা তো প্রোটন সংখ্যা নির্দেশ করে। আয়নটা কি, পরমাণুর আয়নটা হচ্ছে তোমার ইলেকট্রনের উপর নির্ভর করে, যেটা ইলেকট্রনটা কোনটা আসছে যাচ্ছে সেটার উপর নির্ভর করবে, সেটা পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে তো প্রোটন সংখ্যা, তাই এটা কোনো সংখ্যার পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। আচ্ছা, আর আয়ন হওয়ার সময় মৌলটির এক বা একাধিক, যেটা বললাম ইলেকট্রন গ্রহণ বা হারায়, এটি প্রোটনের সংখ্যার কোনো পরিবর্তন করে না। ফলস্বরূপ মৌলের পরমাণু ক্রমাঙ্ক কি হয় না অপরিবর্তিত থাকে। ঠিক আছে, সোজা ভাষায় লিখিয়ে দিয়েছি। এবার তোমরা এটা তারপরে লাস্টটা পড়ে নেবে। ঠিক আছে, তারপরটা কি বলেছে, যে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রা কেন পরিবর্তন হয় না? পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণ কি, এটি একটি বিকর্ষণীয় প্রক্রিয়া, অর্থাৎ কি না আইসোথার্মাল প্রক্রিয়া। আচ্ছা, যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় অবস্থান করে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। যখন একটা পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা সরবরাহ করা হয় বা শোষণ করা হয় যাতে পদার্থের তাপমাত্রা একই থাকে। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো, যেমন গ্যাসের প্রেসার ভলিউমের পরিবর্তন, তাপমাত্রা অপরিবর্তিত থাকে, টেম্পারেচার কিন্তু অপরিবর্তিত থাকে। যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের সম্প্রসারণ বা সংকোচন হয়, এখানে তাপমাত্রার পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা স্থিতিশীল রাখতে তাপমাত্রা সরবরাহ করা হয় বা শোষণ করা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে, নিউটনের গতিসূত্র অনুযায়ী বলকে 3 গুণ করলে ত্বরণ কি রূপ হবে?
তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল বা ত্বরণ সম্পর্কিত আয়ন হচ্ছে কি না F ইকুয়াল টু এম এ। তাহলে এফ হলো কি, এফ হলো হচ্ছে বল, এম হলো হচ্ছে ভর, আর এ হলো কি, এ হচ্ছে ত্বরণ। তাহলে এফ ইকুয়াল টু এম এ হয়ে গেল। এবার আমরা এফ কে কি করবো, 3 গুণ করবো। তাহলে এফ কে যদি 3 গুণ করে তাহলে 3f সমান সমান কি হবে, 3f সমান সমান এমলেস, কারণ নতুন ত্বরণ হয়ে যাচ্ছে, আবার নতুন 3 গুণ হচ্ছে, তাহলে ত্বরণও তো পরিবর্তিত হবে না, সেই জন্য আমরা এটাকে কি করে নিলাম, এ ড্যাশ ধরে নিলাম। তাহলে এখন নতুন ত্বরণ, তাহলে এখন নতুন ত্বরণে এফ সমান সমান কি হচ্ছে, এফ সমান সমান হচ্ছে, আমরা এর থেকে কি জানতে পাই যে এফ সমান সমান এ সমান সমান কি হচ্ছে এফ বাই এম। এটা একটু ভুল করা হয়ে গেছে, এটা হবে না, এটা এটা এই জিনিসটা হবে না তোমাদের, ঠিক আছে, এটা কাটা, এটা হবে তোমাদের এফ বাই এম। বুঝতে পেরেছো? আসলে আমার মাউসে লেখা অভ্যাস নেই তো তাই। আচ্ছা, তাহলে এখন তাহলে নতুন ত্বরণ কি হবে, তাহলে নতুন ত্বরণ হবে যে এ সমান সমান কি হচ্ছে এফ বাই এম। তাহলে এফ এর এই নতুন এফটার মানে কি, নতুন এফ মানে তো হচ্ছে আমরা জানি কি 3 গুণ করেছি, তাহলে 3f, তাহলে 3f বাই এম, কারণ এমটা তো পরিবর্তন, ভর তো পরিবর্তন হচ্ছে না, ত্বরণের পরিবর্তন হচ্ছে আর বলের পরিবর্তন হচ্ছে। তাহলে 3 ইন্টু এফ বাই এম, এই যে এফ বাই এম মানে কি, এফ বাই এম মানে এ। তাহলে বস্তুর যদি বলকে 3 গুণ করা হয় তাহলে ত্বরণ কি হবে, ত্বরণও 3 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন। আচ্ছা, তারপরে লাইফ সায়েন্স আছে, ঠিক আছে। তাহলে লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে, কোন কোষ, চর্বি কোষ, রড কোষ, স্নায়ু কোষ? উত্তর হবে রড কোষ। তারপরে যেটি এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি করে সেটা কি, প্লাস্টিক, গলগি বস্তু, কোষ পর্দা না নিউক্লিয়াস? তাহলে এটার উত্তর হবে নিউক্লিয়াস। তারপরে প্রশ্ন কি বলেছে, উদ্ভিদের পাতায় সবুজ রঞ্জক থাকায় সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডের নাম বলেছে। এটা এটা পড়েছে, এটা বইয়ের মধ্যে একদম তোমাদের সুন্দর স্পষ্টভাবে উত্তর লেখা আছে, না কি না ক্লোরোপ্লাস্টিড আর কি হবে না লিউকোপ্লাস্টিড। উত্তর হবে ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। তারপরে উপযুক্ত শব্দস্থানে বসিয়ে শূন্যস্থান করতে হবে। কলার বিশেষত্ব অনুসারে কলার প্রকারভেদ করেছে, কি আছে, প্রথমটা হচ্ছে প্রকারভেদ করলে কি হবে না স্থায়ী কলা আর হচ্ছে বিভাজক কলা। ঠিক আছে, গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে ড্যাশের মাত্রা অনেক বেশি, প্রোটিনযুক্ত চর্বি আর প্রোটিন ও অসম্পৃক্ত চর্বি বেশি থাকে। ঠিক আছে, তারপরে প্রশ্নে কি বলেছে যে প্রাইমারি ডিরিয়ল এবং ইউট্রিকল কাকে বলা হয়, যে পরিণত উদ্ভিদ কোষে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়ালগুলিকে একত্রিত করে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি করা হয়, ফলে প্রোটোপ্লাজম ভ্যাকুয়ালের চারপাশে কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে, তাই প্রোটোপ্লাজমে এরূপ বিন্যাসকে কি বলা হয়, প্রাইমারি ইউট্রিকল বলে। তারপরে কি বলেছে, এটি বিভিন্ন কার্যক্রমে কি করে না সহায়তা করে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন বলেছে স্নায়ু কলার দুটি কাজ লেখো। স্নায়ু কলার দুটো কাজ কি বলেছে, স্নায়ু কলার দুটো কাজ, একটা হচ্ছে উত্তেজনা গ্রহণ করা আর একটা হচ্ছে পরিবহন করা। তোমরা কিন্তু বারবার করে বলছি, তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবে। তোমরা এখন সবাই বড় হয়েছে, তোমরা যদি গদ্যের আকারে উত্তর লিখতে যাও তোমাদের নাম্বারটা একটু কমে যাবে, কিন্তু তোমরা যদি পয়েন্ট করে উত্তর লেখো, সে তোমাদের যে কোনো সাবজেক্ট হতে পারে, ইতিহাস, ভূগোল, বাংলা, চেষ্টা করবে সমস্ত কিছু পয়েন্ট করে লেখা, তাহলে ভালো হবে। তাহলে পরিবেশ থেকে কি করে না উদ্দীপনা গ্রহণ করে তার স্নায়ুর মাধ্যমে প্রেরণ করে, আর পরিবেশের উত্তেজনা পরিবহন মানে কি বলেছে না মস্তিষ্কে এবং মেরুদণ্ড থেকে প্রাপ্ত বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়, যার ফলে কি হয়, প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারপরে কি বলেছে, পদ্মাবিন দুটো কোষাঙ্গনের নাম লিখতে বলেছে। পদ্মাবিন দুটো কোষাঙ্গনের নাম আছে, একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে সেন্ট্রোজোম। এবার ক্যাকটাসের দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে। ক্যাকটাসের দুটো বৈশিষ্ট্য হচ্ছে পত্র রূপান্তর, পাতাগুলি কাটায় রূপান্তরিত হয় যা বাষ্পীয় ভবনে জল কমিয়ে জল সংরক্ষণে সাহায্য করে। আর আরেকটা কি না সুকুলেন্ট কাণ্ড, কি না কাণ্ড মোটা হয়, রসযুক্ত হয়, যা পানি অর্থাৎ কি পানি মানে হচ্ছে জল, এখানে হবে জল, এটা ভুল করে পানি হয়ে গেছে, এটা জল হবে, জল সংরক্ষণ করে এবং সালোকসংশ্লেষণ সাহায্য করে। ঠিক আছে, তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে পেশি কোষে শ্বাসরঞ্জক কণিকার নাম কি এবং সেন্ট্রোজোমের একটি কাজ এবং স্বাভাবিক মানুষের দেহে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? তাহলে পেশি কোষে রঞ্জকের নাম কি হচ্ছে, শ্বাসরঞ্জকের নাম হচ্ছে মায়োগ্লোবিন। তারপরে সেন্ট্রোজোমের একটি অংশের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় কি করে না স্পিন্ডল তৈরি করে এবং যা ক্রোমোজোম বিভাজনে সহায়তা করে। আরেকটা, একজন স্বাভাবিক মানুষের দেহে নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা কত, 46টি অর্থাৎ 23 জোড়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।